গল্পের শুরুতেই আমরা ইউনা নামের খুবই কিউট, চটপটে আর বুদ্ধিমান একটা মেয়েকে দেখতে পাই, যে সারাক্ষণ হাসি খুশিতে মেতে থাকে। কিন্তু মাঝে মধ্যে ভয় আর তীব্র শারীরিক কষ্ট তাকে একেবারে চেপে ধরে। আসলে ছোট্ট ইউনা এখন একটা শিশু হাসপাতালে চিকিৎসাধীন, কারণ তার লিউকেমিয়া মানে ব্লাড ক্যান্সার রয়েছে। তাকে এখন নিয়মিত কেমোথেরাপির মধ্যে দিয়ে যেতে হয়। আর এই কষ্টের চিকিৎসাটা মানসিকভাবে তাকে ভীষণ ভেঙে দিয়েছে। যখনই সে ভয়ে কেঁদে ওঠে আর কেমো নিতে একদম রাজি হয় না, তখন তার বাবা একটা দারুণ বুদ্ধি খাটায়। সে তাকে জনপ্রিয় অভিনেত্রী হাং অ্যান্ড হিট ছবিওয়ালা একটা ড্রিঙ্কসের বোতল দেখায়। ব্যাস, ওটা দেখা মাত্রই ইউনার মুখটা হাসিতে ঝলমলিয়ে ওঠে। ইউনা আসলে অভিনেত্রী গ্যাংহির অন্ধভক্ত। সে প্রায় তাকে ভালোবেসে চিঠি লেখে, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন সেই চিঠির উত্তর পায়নি। এদিকে গ্যাংহি কোরিয়ার একজন টপ লেভেলের সুপারস্টার। একের পর এক হিট ড্রামা আর সিনেমায় অভিনয় করে তার জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। এই খ্যাতির কারণে প্রতিদিন ভক্তদের কাছ থেকে তার কাছে পাহাড় সমান উপহার আর চিঠির বন্যা বয়ে যায়। কিন্তু এত ভালোবাসা পাওয়া সত্ত্বেও নিজের ভক্তদের প্রতি গ্যাংহির আচরণ মোটেও ভালো না। সেই ভালোবাসার বিন্দুমাত্র কদর করে না। উল্টো তার মনে হয় ভক্তদের এই আবেগ পুরোটাই সাজানো আর ভণ্ডামি। এমনকি ভক্তরা যখন তাকে সামনাসামনি চিয়ার আপ করতে আসে বা ভালোবাসা দেখায়, তার তখন একটু ভালো লাগে না, বরং সে এক অজানা আতঙ্কে ভুগতে থাকে। তবে গ্যাংহির একটা অদ্ভুত স্বভাব আছে। সে সোশ্যাল মিডিয়ায় নিজের নামে আসা সব আজেবাজে আর নেতিবাচক কমেন্টগুলো খুঁজে খুঁজে পড়ে। তার ধারণা যারা তাকে ঘৃণা করে তারা অন্তত বানিয়ে কথা বলে না, যারা ভালোবাসার দাবি করে তাদের চেয়ে চরম সমালোচকরা বেশি সৎ। একদিন গ্যাংহি তার চিফ ম্যানেজার এই ইয়ং এর সাথে দেখা করতে যায়। ম্যানেজার তার ভক্তদের প্রতি গ্যাংহির এমন উদাসীন আর খারাপ আচরণ নিয়ে আগে থেকে বেশ বিরক্ত আর ক্ষুব্ধ ছিলেন, কিন্তু গ্যাংহি সেভাবে পাত্তাই দেয় না। উল্টো ম্যানেজারকে বলে তার জন্য নতুন কোনো ড্রামা বা প্রজেক্ট খুঁজতে। ম্যানেজার তখন সোজাসুজি তাকে জানিয়ে দেয় যে ইদানিং বাজারে তার পাবলিক ইমেজ এতটাই খারাপ হয়ে গিয়েছে যে তাকে নতুন কোনো চরিত্রের সুযোগ দেওয়াটা এখন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। কথা শেষ করে গ্যাংহি যখন চলে যাবে, ঠিক তখনই এক স্টাফ মেম্বার একগাদা উপহার আর চিঠির ঝুড়ি নিয়ে ঘরে ঢোকে। নিজের পুরনো ট্রমার কারণে গ্যাংহির সাথে সাথে বিরক্ত হয়ে তাকে বলে সব উপহার ফেরত পাঠিয়ে দাও আর চিঠিগুলো নিয়ে স্টোর রুমে ফেলে রাখো। চলে যাওয়ার সময় তাড়াহুড়ো করতে গিয়ে ওই স্টাফদের হাত থেকে দুটো চিঠি মেঝেতে পড়ে যায়। দুর্ভাগ্যবশত এই দৃশ্যটা দেখে ফেলে সু নামের এক রিপোর্টার। এই লোকটা সবসময় ওত পেতে থাকে কিভাবে গ্যাংহিকে একটা বড়সড় বিপদে ফেলে তার ক্যারিয়ার ধ্বংস করা যায়। সে চট করে মেঝে থেকে পড়ে যাওয়া চিঠি দুটো কুড়িয়ে নেয় আর গ্যাংহির বিরুদ্ধে একটা বড় চাল চালার জন্য ওগুলোকে নিজের কাছে রেখে দেয়। এরপর গল্প আবার ফিরে আসে হাসপাতালে। ইউনার আবার কেমোথেরাপির সময় হয়েছে, তাই সে ভয়ে একদম জবুথবু হয়ে আছে। ব্যথায় ছটফট করতে হবে ভেবে সে কোনোভাবে কেমো নিতে চাচ্ছিল না। তখন তার বাবা তাকে আদর করে বুঝিয়ে শুনে শান্ত করার চেষ্টা করে। বাবা তাকে কথা দেয়, আম্মু তুমি যদি এবার লক্ষ্মী মেয়ের মতো চিকিৎসাটা করাও, তবে তুমি যা চাইবে আমি তোমার সেই ইচ্ছে পূরণ করব। বাবার মুখে এই প্রতিজ্ঞার কথা শুনে ইউনা শেষমেশ রাজি হয়। কেমোর ওই পুরোটা সময় জুড়ে তাকে প্রচণ্ড ভয় আর চোখের জলের মধ্যে দিয়ে যেতে হয়। নিজের ছোট্ট কলিজার টুকরোকে চোখের সামনে এইভাবে তীব্র কষ্ট পাতে দেখে বাবার বুকটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। ইউনার বাবার নাম ইয়ংসক। সে পেশায় একজন বেশ নামী এবং দক্ষ আইনজীবী, কিন্তু মেয়ের এই মরণব্যাধির চিকিৎসা আর হাসপাতালের পাহাড় সমান বিল মেটাতে গিয়ে তার অবস্থা এখন নাজেহাল। কেমোথেরাপির সেশনটা শেষ হতেই ইউনা চট করে বাবাকে তার দেওয়া ওয়াদার কথা মনে করিয়ে দেয়। তার ইচ্ছেটা কিন্তু খুব বড় কিছু না। সে বলে, বাবা আমি চাই অভিনেত্রী গ্যাংহি আমার চিঠির একটা জবাব দিক। মেয়ের এই আবদার শুনে ইয়ংসক তো পুরো আকাশ থেকে পড়ে। সে কিছুতেই বুঝতে পারছিল না যে কিভাবে একজন এত বড় তারকার কাছ থেকে চিঠির উত্তর জোগাড় করবে। উপায় না পেয়ে সে তার ঘনিষ্ঠ বন্ধু ইউন্ডোর সাথে এই বিষয়ে আলাপ করে। কথায় কথায় জানায় ইয়ংসক আর গ্যাংহি আসলে একই হাই স্কুলে একসাথে পড়াশোনা করত। সেই পুরনো সূত্রের কথা ভেবে বন্ধু তাকে আশ্বস্ত করে যে চেষ্টা করলে হয়তো গ্যাংহির কাছ থেকে একটা উত্তর পাওয়া সম্ভব হতে পারে। এর পরের দৃশ্যে দেখা যায় একটা ক্যাফেতে গ্যাংহি একজন নামকরা ফিল্ম ডিরেক্টরের সাথে ডিনার করছে। গ্যাংহির সামনে ওই ডিরেক্টর খুব তেল মারছিল আর ভীষণ ভদ্রসাজার নাটক করছিল। কিন্তু গ্যাংহি যখনই ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়, ডিরেক্টরের আসল রূপ বেরিয়ে আসে। সে গ্যাংহির পেছনে তার নামে যাচ্ছে তাই বলতে শুরু করে, কিন্তু কপাল খারাপ গ্যাংহি ওয়াশরুম থেকে ফেরার পথে ডিরেক্টরের সব কথা শুনে ফেলে। সে প্রচণ্ড রেগে যায় আর দুজনের মধ্যে তুমুল এক ঝগড়া লেগে যায়। ডিরেক্টরের মেজাজ হারিয়ে গ্যাংহির পিছু পিছু লবি পর্যন্ত চলে আসে আর এক পর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়ায় যে সে গ্যাংয়ের গায়ে হাত তুলতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে হুট করে একটা গাড়ি এসে তাদের সামনে ব্রেক কষে আর গ্যাংহিকে ওখান থেকে উদ্ধার করে। আসলে গ্যাংহির ম্যানেজারই তার জন্য একজন সাবস্টিটিউট ড্রাইভার বুক করে পাঠিয়েছিলেন, আর কাকতালীয়ভাবে সেই ড্রাইভারটি আর কেউ নয়, স্বয়ং ইয়ংসুক। বহু বছর পর এভাবে হঠাৎ ইয়ংসক আর গ্যাংহির আবার দেখা হয়ে গেল। তার মানে এরা দুজন হয়তো আগে থেকে পরিচিত। গাড়ির ভেতরে পুরোনো দিনের কথা মনে করে তারা দুজন বেশ হাসাহাসি করে এবং অনেকদিন পর পরস্পরকে পেয়ে আড্ডায় মেতে ওঠে। কিন্তু গল্প করতে করতে যখন ইয়ংসক কথার প্রসঙ্গে জানায় যে তার এখন একটা মেয়ে আছে, তখনই গ্যাংহি হুট করে একদম চুপ হয়ে যায়। তার মুখের হাসি খুশি ভাবটা কেমন যেন একটা হতাশার রূপ নেয়। ইয়ংসক আরও বলে যে তার মেয়েটা গ্যাংহির মস্ত বড় ফ্যান, কিন্তু গ্যাংহি এই কথার কোনো জবাব দেয় না, একদম এড়িয়ে যায়।
গাড়ি যখন গ্যাংহির বাড়ির সামনে এসে পৌঁছায়, ইয়ংসুক মনে মনে খুব সাহস সঞ্চয় করার চেষ্টা করছিল যাতে মেয়েকে একটা চিঠির উত্তর দেওয়ার অনুরোধটা করতে পারে। কিন্তু সে মুখ খোলার আগেই গ্যাংহি কেবল একটা থ্যাংক ইউ বলে গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরে চলে গেল। কথা বলার কোনো সুযোগ না পেয়ে ইয়ংসুক ভীষণ মন খারাপ করে বাড়ি ফিরে আসে। এরপর গল্পটি তাদের হাই স্কুলের দিনগুলোর একটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেই সময়ও গ্যাংহি স্কুলের সবার মাঝে প্রচণ্ড জনপ্রিয় ছিল এবং সবসময় একদল ছেলে মেয়ে তাকে ঘিরে রাখত। এই অতিরিক্ত মনোযোগে হাঁপিয়ে ওঠে একদিন সে ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের একটা পুরনো স্টোররুমে গিয়ে লুকিয়ে থাকে। সেখানে নিজের মানসিক চাপ কমাতে সে একটা সিগারেটও ধরায়। ঠিক একই সময় ইয়ংসুক, যে কিনা ওই স্কুলের নতুন ট্রান্সফার হয়ে এসেছিল, সেও ক্লাস বাঙ্ক করে ঘুমানোর জন্য এই একই স্টোররুমে সে হাজির হয়। এসে সে হাতে নাতে গ্যাংহিকে ধূমপান করতে দেখে ফেলে। হঠাৎ কাউকে দেখে গ্যাংহি চরম ভয় পেয়ে যায় আর হাত পা কাঁপতে কাঁপতে সিগারেটটা লুকানোর চেষ্টা করে। তার মনে হচ্ছিল এই খবর যদি বাইরে ছড়ায় তবে তার পুরো ইমেজ এক নিমিষে ধুলো মিশে যাবে। কিন্তু ইয়ংসুক খুব স্বাভাবিকভাবে তাকে একটা কড়া ধমক দেয়, কারণ সে তো আর জানতো না যে এই মেয়ে স্কুলের মস্ত বড় সেলিব্রিটি। গ্যাংহি তো খুব অবাক হয়ে যায় যে এই ছেলেটা তাকে চেনেও না, আবার ৮-১০টা মানুষের মতো তোষামত না করে উল্টো বকা দিচ্ছে। আসলে ইয়ংসুকই ছিল প্রথম কোনো ছেলে যে তাকে কোনো স্টার হিসেবে না দেখে একদম সাধারণ একজন মানুষের মতো ট্রিট করেছিল। এমন সময় সিগারেটের গন্ধ পেয়ে হুট করে একজন শিক্ষক সেই স্টোররুমের দিকে এগিয়ে আসে। তারা দুজন তাড়াহুড়ো করে লুকিয়ে পড়ে। শিক্ষক মশাই রুমে ঢুকে বোঝেন এখানে কেউ একজন ধূমপান করছিল, তাই তিনি অপরাধীকে খুঁজতে থাকেন। তখন গ্যাংহিকে বাঁচানোর জন্য ইয়ংসুক নিজেই আড়াল থেকে বেরিয়ে আসে এবং সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। গ্যাংহিকে সেদিনের মতো রক্ষা করতে সে হাসি মুখে শিক্ষকের শাস্তি মেনে নেয়। আর ঠিক সেই দিনটি থেকেই মূলত তাদের মধ্যে অন্যরকম একটা সম্পর্কের টান তৈরি হয়েছিল। এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে। ইয়ংসুক তার বন্ধু ইয়ন্ডোর কনভিনিয়েন্স স্টোরে বসে গভীর চিন্তায় মগ্ন। হঠাৎ করে তার নজর পড়ে দোকানে রাখা একটা গল্পের বইয়ের দিকে, যার নাম ছিল ডল লেটার। এটা দেখা মাত্রই তার মাথায় একটা আইডিয়া আসে। সে সিদ্ধান্ত নেয় সে নিজে গ্যাংহি সেজে নিজের মেয়ের জন্য একটি নকল চিঠি উত্তর লিখবে। যেমনটা ভাবা তেমন কাজ। সে একটা নিরিবিলি জায়গায় বসে গ্যাংহির নাম করে পরম আদরে মেয়ের জন্য চিঠির উত্তর লিখতে শুরু করে। পরদিন সকালে যখন ছোট্ট ইউনা তার প্রিয় অভিনেত্রীর কাছ থেকে সেই কাঙ্ক্ষিত চিঠির উত্তরটা হাতে পায়, তখন তার আনন্দের আর কোনো সীমা থাকে না। খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে, যেন সে পৃথিবীর সবচেয়ে বড় উপহারটা পেয়ে গেছে। ইউনা খুশিতে আটকানা হয়ে হাসপাতালে সবাইকে সে চিঠি দেখাতে লাগে। সেদিন থেকে সে গ্যাংহিকে আরও বেশি বেশি চিঠি পাঠাতে শুরু করে। এদিকে একের পর এক চিঠির নকল উত্তর লিখতে লিখতে ইয়ংসুক ক্লান্ত হয়ে পড়লেও মেয়ের মুখে আবার হাসি ফিরতে দেখে তার নিজের মনটাও এক অদ্ভুত শান্তিতে ভরে উঠত। আর এইভাবেই শুরু হয় ফ্যান লেটার প্লিজ, মানে আমাদের আজকের সিরিজের আসল গল্প। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে একদিন প্রকাশ পায় গ্যাংহি ভক্তদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে। আর এই খবরটা তো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। খবরটা দেখে হাসপাতালে থাকা ছোট্ট ইউনা ভীষণ মন খারাপ করলো। সে মনে প্রাণে বিশ্বাস করত যে গ্যাংহি কখনোই তার ভক্তদের সাথে এমন খারাপ আচরণ করতে পারে না, কারণ সে তো নিজে এতদিন ধরে তার সব চিঠির উত্তর পেয়ে আসছে। তাই গ্যাংহির নামে মিথ্যা অপবাদ সরানোর জন্য ইউনা তার এক বন্ধুর কাছে সাহায্য চায়, যার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। ইউনা তারপর সেই চিঠির উত্তরটা দেখিয়ে একটা ভিডিও আপলোড করে, যাতে সবাই বুঝতে পারে গ্যাংহি আসলে তার ভক্তদের কতটা ভালোবাসে। ভিডিওটা মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, আর একসময় স্বয়ং গ্যাংহির চোখেও সেটা পড়ে। আস্তে আস্তে সমাজে গ্যাংহির নষ্ট হয়ে যাওয়া ভাবমূর্তি আবার জোড়া লাগতে শুরু করলো। ব্লাড ক্যান্সারের সাথে লড়াই করা একটা ছোট্ট মেয়ের পাশে তার প্রিয় তারকা চিঠির মাধ্যমে দাঁড়িয়েছে। এই ইমোশনাল গল্প মানুষের মন ছুঁয়ে যায়। কিন্তু এদিকে এই প্রশংসায় খুশি হতো দূরের কথা, গ্যাংহি উল্টো প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। যে কাজ সে কখনোই করেনি তার জন্য মানুষেরই মিথ্যে প্রশংসা নেওয়া তার মোটেও পছন্দ ছিল না। ওই রাতেই সে সোজা শিশু হাসপাতালে চলে যায় ইউনার অভিভাবকের সাথে দেখা করে নিজের ক্ষোভ ছাড়তে। কিন্তু সেখানে গিয়ে তো আসল সত্য জানতে পারে যে ইউনার বাবা আর কেউ নয়, স্বয়ং তার পুরনো ক্লাসমেট ইয়ংসুক। তারা দুজন আলাদাভাবে কথা বলার জন্য হাসপাতালের ছাদে চলে যায়। সেখানে ইয়ংসুক খুব অনুতপ্ত হয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে গ্যাংহির কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে অনুরোধ করে যে সে যেন ইউনার সামনেই সত্যিটা ফাঁস না করে। ইয়ংসুক বলল, তোমার কাছে হয়তো এই চিঠিগুলো কোনো দাম নেই, কিন্তু আমার এই অসুস্থ মেয়েটার বেঁচে থাকার একমাত্র শক্তি হলো এই চিঠিগুলো। তাদের এই আবেগঘন মুহূর্তটি আড়াল থেকে লুকিয়ে দেখছিল রিপোর্টার শো। তবে সে যখনই এটাকে প্রমাণ হিসেবে ক্যামেরাবন্দি করতে যাবে, ঠিক তখনই ইয়ংসুকের বন্ধু ইয়ন্ডো এসে তাকে আটকে দেয়। বাড়ি ফিরে গ্যাংহি বিছানায় শুয়ে শুয়ে কেবল ইয়ংসুকে সে কথাগুলো ভাবছিল। পরদিন সকালে সে আনুষ্ঠানিকভাবে সেই শিশুর হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে গিয়ে সে ইউনা এবং অন্যান্য শিশু বাচ্চাদের সাথে বেশ কিছুটা সময় কাটায়। গ্যাংহিকে সামনাসামনি দেখে ইউনা নিজের চোখে পানি ধরে রাখতে পারে না। সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। গ্যাংহি বাচ্চাদের রূপকথার গল্প পড়ে শোনায়, আর হাসপাতালের অন্যদের জন্য একটা বড় অঙ্কের টাকা অনুদান হিসেবে দিয়ে দেয়। তার এই হসপিটাল পরিদর্শনের পুরো ঘটনাটি সংবাদ মাধ্যমে বেশ বড় করে দেখানো হয়। যাওয়ার সময় গ্যাংহি ইউনার কাছে জানতে চায় যে সে সবচেয়ে বেশি কী চায়। ইউনা খুব সাধারণ একটা আবদার করে বসে। সে বলে সে গ্যাংহির বাড়ি ঘুরে দেখতে চায়। পরদিনই ইউনা, তার বাবা ইয়ংসুক আর তার বন্ধু ডংউ গ্যাংহির চমৎকার বাড়িতে বেড়াতে আসে। এই প্রথম গ্যাংহি নিজের ব্যক্তিগত জায়গায় অন্য কাউকে ঢোকার অনুমতি দেয়।
ইয়ংশকের ওপর মনে মনে কিছুটা বিরক্ত থাকলেও সে বাচ্চাদের খুশি করার জন্য সেই বিরক্তি একপাশে সরিয়ে রেখে তাদের খুব উষ্ণ অভ্যর্থনা জানায়। পরে গ্যাংহি আর ডঙ্গ মিলে ডঙ্গুর ইউটিউব চ্যানেলের জন্য একটা মজাদার ইন্টারভিউ ভিডিও শুট করে। ভিডিওর মাঝখানে গ্যাংহি ইউনার প্রশংসা করতে গিয়ে বলে ফেলে যে ইউনা তো ভীষণ বুদ্ধিমান মেয়ে, একদম ওর মায়ের মতো বুদ্ধি পেয়েছে। এই একটা কথাই ইউনার মনে খটকা লাগিয়ে দেয়। সে বেশ চিন্তায় পড়ে যায়, তাহলে কি গ্যাংহি আসলে তার চিঠিগুলো কোনোদিন পড়েনি? কারণ সে তার চিঠিতে স্পষ্ট লিখেছিল যে সে তার মায়ের মতো নয়, বরং তার বাবার মতো হয়েছে। ইউনাকে হঠাৎ করে এরকম চুপ হয়ে যেতে দেখে ডঙ্গ তখন গ্যাংহিকে আড়ালে নিয়ে পুরো বিষয়টা বুঝিয়ে বলে। সে জানায় যে ইউনার মা তাদের সাথে থাকে না, অনেক বছর আগে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, আর তার মা এখন আমেরিকায় থাকে। সব শুনে গ্যাংহি নিজের অজান্তেই ইউনার মনে কষ্ট দেওয়ার কারণে ভীষণ অপরাধবোধে ভুগতে থাকে। এদিকে রিপোর্টার শু গ্যাংহির ক্যারিয়ার ধ্বংস করতে না পেরে দিন দিন আরও বেশি মরিয়া হয়ে উঠেছিল। সেই ঘটনার পেছনে আরও গভীর অনুসন্ধান শুরু করে এবং এক পর্যায়ে বের করে ফেলল যে গ্যাংহি আর ইয়ংশক হাই স্কুলে একই ক্লাসে পড়তো। তার কাছে মনে হলো এটাই গ্যাংহিকে শেষ করার সবচেয়ে বড় সুযোগ। সে সাথে সাথে পত্রিকায় একটা স্ক্যান্ডাল ছেপে দেয় যে গ্যাংহি নিজের নষ্ট হওয়া পাবলিক ইমেজ উদ্ধার করার জন্য তার পুরনো স্কুলের বন্ধু ইয়ংশককে মোটা অঙ্কের টাকা দিয়ে এই ফ্যান লেটারের পুরো নাটকটা সাজিয়েছে। এরপরে গল্পটি আবারও তাদের সেই পুরনো হাই স্কুলের দিনগুলোতে ফিরে যায়। সেই সময় গ্যাংহির এক বান্ধবী হেইরি মনে মনে ইয়ংশককে অনেক পছন্দ করত, কিন্তু সে নিজের মনের কথা ইয়ংশককে জানানোর আগেই বুঝতে পারে যে ইয়ংশক আসলে গ্যাংহির প্রতি দুর্বল। এই সত্যটা জানার পর হেইরির মনে তীব্র হিংসের দানা বাঁধতে শুরু করে। তখন থেকে সে গ্যাংহিকে মনে প্রাণে ঘৃণা করতে শুরু করে। বর্তমানে সে হেইরিও একজন বড় অভিনেত্রী, আবার রেডিওর আরজেও। যখন সে পত্রিকায় গ্যাংহি আর ইয়ংশকের এই ভুয়ো খবরটা দেখতে পায়, তখন তার ভেতরের পুরনো ক্ষোভ আর হিংসে আরও বহুগুণ বেড়ে যায়। এদিকে রাতের খাবারের পর গ্যাংহির বাড়িতে ইয়ংশক ইউনা আর ডঙ্গুকে পরম যত্নে ঘুম পাড়িয়ে দেয়। বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পর গ্যাংহি ইয়ংশককে একসাথে বসে একটু ড্রিঙ্কস করার কথা বলে। তখন গল্প করতে করতে ইয়ংশক তার অতীতের একটা ঘটনা শেয়ার করে। ছোটবেলায় ইউনা যখন দেখতো অন্য সব বাচ্চাদের পুরো পরিবার আছে কিন্তু তার মা নেই, তখন সে খুব মন খারাপ করত। সেই কঠিন সময়ে ইউনার দাদি তাকে বুঝিয়েছিলেন যে তার মা হারিয়ে যায়নি, সে কেবল অনেক দূরে থাকে। এই কথাটা বিশ্বাস করেই ইউনা আস্তে আস্তে নিজের জীবনকে মেনে নিতে শিখেছিল। কিন্তু এর কিছুদিন পরে এক মর্মান্তিক দুর্ঘটনায় আমার মা মারা যান। মায়ের মতো প্রিয় এই মানুষটাকে হারিয়ে আমি মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলাম। তখন নিজের বাবাকে এইভাবে কাঁদতে দেখে ছোট্ট ইউনা বাবার চোখের জল মুছে দিয়ে বলেছিল, বাবা তুমি কেঁদো না, দাদি তো হারিয়ে যায়নি, সে কেবল মায়ের মতোই অনেক দূরে চলে গেছে। নিজের ছোট্ট বাচ্চার মুখে এই সান্ত্বনা শুনে ইয়ংশক আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে ইউনাকে বুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলেছিল। সেই দিন থেকে ইউনা হয়ে ওঠে তার গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু। মেয়ের ভালো থাকা আর তার মুখে হাসি ধরে রাখাই হয়ে ওঠে ইয়ংশকের জীবনের একমাত্র লক্ষ্য। আর এই কারণে সে দিনরাত এক করে খাটত, এমনকি সাবস্টিটিউট ড্রাইভারের কাজ করতেও তার দ্বিধা ছিল না। বর্তমানে বসেই পুরো গল্পটা শোনার পর গ্যাংহি অবশেষে বুঝতে পারে যে কেন ইয়ংশক নিজের মেয়ের একটা ছোট্ট ইচ্ছে পূরণ করার জন্য এত বড় একটা মিথ্যার আশ্রয় নিয়েছিল। একটু পরে বিয়ারের ক্যান খোলার সময় অসাবধানতাবশত কিছুটা বিয়ার ছিটকে ইয়ংশকের কাপড় এসে পড়ে। ঠান্ডার দিনে তার যেন সর্দি লেগে না যায়, তাই গ্যাংহি তাকে নিজের একটা কাপড় পাল্টে নিতে বলল। কিন্তু বিপত্তি বাঁধল তখনই, যখন ইয়ংশক আরামের জন্য গ্যাংহির দেওয়া মেয়েদের একটা ঢিলে ঢালা পোশাক পরে ঘর থেকে বের হলো। তাকে এই অবস্থায় দেখে গ্যাংহি নিজের হাসি চেপে রাখতে না পেরে মজা ছলে চট করে নিজের ফোনে ইয়ংশকের একটা ছবি তুলে নেয়। ইয়ংশক তো লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। সে গ্যাংহিকে জোর করতে লাগলো ছবিটা ডিলিট করার জন্য। সে যখন গ্যাংহির হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, তখনই পা ফসকে তারা দুজন একসাথে সোফার উপরে পড়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের জন্য ঘরের ভেতরের পুরো পরিবেশটা একদম বদলে যায়। গ্যাংহি আলতো করে নিজের চোখ দুটো বন্ধ করে ইয়ংশকের দিকে একটু ঝুঁকে পড়ে, যেন সে বিশেষ কিছুর অপেক্ষা করছিল। কিন্তু সেই ঘোর কাটতে বেশি সময় লাগলো না। সে বুঝতে পারলো এটা শুধুই তার মনের কল্পনা ছিল। বাস্তবে ইয়ংশক ততক্ষণে সোজা হয়ে টেবিলের সামনে গিয়ে বসে পড়েছে আর খুব শান্তভাবে ফোন থেকে ওই ছবিটা ডিলিট করে দিচ্ছে। এরপর যখন ইয়ংশক তাকে গুড নাইট বলে পরম আদরে মাথায় হাত বুলিয়ে দেয়, তখন আরও একবার গ্যাংহির বুকটা ধক করে ওঠে। মনের ভেতরে এক অদ্ভুত ভালো লাগার দোলা দিয়ে যায়। পরদিন খুব ভোরে গ্যাংহি ঘুম থেকে উঠে পড়ে। ঝটপট ফ্রেশ হয়ে সে মুখে হালকা মেকআপও করে নেয়। সে চাচ্ছিল ইয়ংশকের সামনে নিজেকে যেন একদম প্রাকৃতিকভাবে সুন্দর দেখাক, কিন্তু তার এই প্ল্যান খুব একটা কাজ করে না। ইয়ংশক রুমে ঢুকে ধরে ফেলে যে সে মেকআপ করে আছে, কিন্তু সে ভাবছিল গ্যাংহি হয়তো অলসতার কারণে গতরাতে মুখ না ধুয়ে ঘুমিয়ে পড়েছিল, আর ওটা কালকের মেকআপ। একথা শুনে গ্যাংহি ভীষণ লজ্জা পাচ্ছিল আর মনে মনে একটু রেগেও যায়। এই অস্বস্তিকর পরিস্থিতির মাঝেই তারা আবার একসাথে বসে সকালের নাস্তা সেরে নেয় আর তারপর হাসপাতালের দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নেয়। গ্যাংহিও তাদের সাথে যাওয়ার প্ল্যান করছিল, কিন্তু ঠিক বের হওয়ার মুখে তার ম্যানেজারের ফোন আসে। ইয়ংশককে টাকা দিয়েই পুরো নাটক সাজানোর ভুয়া গুঞ্জনটি ততক্ষণে বাড়ির বাইরে একদম আগুনের মতো ছড়িয়ে পড়েছে। একদল রিপোর্টার অলরেডি তার বাড়ির গেটে এসে ওত পেতে বসেছিল। তারা বাইরে পা রাখা মাত্রই চারদিক থেকে রিপোর্টাররা একের পর এক প্রশ্ন করে যাচ্ছে।
তারা গ্যাংকে সরাসরি দোষী সাব্যস্ত করে বলতে লাগলো যে নিজের নষ্ট হওয়া ইমেজ উদ্ধার করার জন্য সে একটা ছোট্ট বাচ্চাকে ব্যবহার করে এই মিথ্যে নাটক সাজিয়েছে। তারা ইয়ংশোকের দিকে ক্যামেরা তাক করে জানতে চায় এই কাজের জন্য তাকে কত টাকা দেওয়া হয়েছে এবং তারা যে স্কুলের পুরনো ক্লাসমেট এই পরিচয়টাও সত্যি কিনা। পরিস্থিতি নিমিষের মধ্যে খুব জটিল হয়ে পড়ে। ঠিক তখনই ইয়ংশোক সামনে এগিয়ে এসে রিপোর্টারদের মনে করিয়ে দেয় যে সে একজন আইনজীবী, আর এইভাবে সমাজের বুকে মিথ্যা তথ্য ছড়ানোর আইনি পরিণতি ঠিক কী হতে পারে তা তার খুব ভালো করে জানা আছে। আর এই কড়া জবাব শুনে রিপোর্টাররা অন্তত কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে যায়। কিন্তু ঠিক তখনই আরও একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। সেখানে উপস্থিত সবার সামনে ছোট্ট ইউনা আসল সত্যিটা জানার জন্য গ্যাংহির দিকে তাকায়। সে এতদিন ধরে হাসপাতালে নিজের বন্ধুদের কাছে খুব গর্ব করে বলে এসেছে যে তার নিজের জন্মদাত্রী মা কোনোদিন তার চিঠির উত্তর না দিলেও তার প্রিয় অভিনেত্রী গ্যাংহি ঠিকই তার চিঠির উত্তর দিয়েছে। এখন তার ছলছল চোখে একটাই প্রশ্ন ছিল, সবকিছু সত্যি ছিল কিনা। ইউনার ওই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে গ্যাংহি প্রথমে একটু ইতস্তত করলো, কিন্তু তারপর সে আর মিথ্যে বলতে পারল না। খুব ধীর গলায় সে স্বীকার করলো যে সে আসলে ইউনার কোনো চিঠির উত্তর কোনোদিন দেয়নি। এই নির্মম সত্যিটা ইউনার সহ্য করতে পারে না। সে এক চরম মানসিক ধাক্কা খায়, যার কারণে পরক্ষণে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে। আর এখানেই শেষ করছি এই গল্পের পার্ট 1। যদি আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাকে দ্রুত কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব খুব দ্রুতই সেকেন্ড পার্টও নিয়ে আসার, কারণ একসাথে পুরো গল্প বলতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। তাই আজকে এখানে বিদায় নিচ্ছি।